যুক্তরাষ্ট্রের হাতে খ্রিস্টান বোমা, ইসরায়েলের হাতে ইহুদি বোমা আর ভারতের হাতে হিন্দু বোমা, তাহলে মুসলমানদের হাতে ইসলামিক বম নয় কেন? এই চিন্তা থেকেই পাকিস্তানের পরমাণু বোমা বানানো শুরু। তবে শুধু শুরু করলেই কি হবে? অর্থটা আসবে কোত্থেকে? এমন দুশ্চিন্তাও ছিল। 70-এর দশকে পাকিস্তানের ওই সময়ের প্রধানমন্ত্রী এ প্রশ্নের জবাব দিয়ে বলেন, পাকিস্তানিরা লতাপাতা খাবে, ঘাস খেয়ে থাকবে, প্রয়োজনে তারা কিছুই খাবে না, তবু এ বম আমাদের চাই। তাদের সাফল্যের শিকে ছেড়ে 90-এর দশকের শেষ দিকে পাকিস্তানে পরমাণু বোমা বানানোর মূল কারিগর ডক্টর কাদির খান, যিনি একিউ খান নামেও পরিচিত। তবে তিনি শুধু পাকিস্তানের জন্যই বোমা বানিয়ে ক্ষান্ত হননি, অন্য মুসলিম দেশকেও বোমার ফর্মুলা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে পরমাণু বোমার অধিকারী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছিলেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে ইরান ও লিবিয়া। এর বাইরে একটি দেশকেই পরমাণু বোমার ফর্মুলা দিয়েছিলেন তিনি, উত্তর কোরিয়া। এই তিনটি দেশের মধ্যে শুধু উত্তর কোরিয়ায় পরমাণু শক্তিধর হয়ে ওঠে। মিডল ইস্টের এক প্রতিবেদনে বলা হয়, 6 সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অন্যতম বড় যুক্তি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে থামানো। ইসরায়েলের আগে 1980-র দশকেও আরেকটি মুসলিম প্রধান দেশকে বোমা বানানো থেকে থামাতে চেয়ে ব্যর্থ হয়েছিল। সে দেশটি ছিল পাকিস্তান। ইসরায়েলি গুপ্তচরদের নজরদারির মধ্যেই পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদের খান যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন। 00 দশকের শুরুর দিকে ইরানের কর্মসূচি ফাঁস হয়ে যায় এবং ধ্বংস করা হয়। পাকিস্তানি এই বিজ্ঞানী কিভাবে ইরানকে এত দূর এগিয়ে দিয়েছিলেন, সেই গল্প সত্যিই বিস্ময়কর। ভারত 1974 সালের 18ই মে স্মাইলিং বুদ্ধা নিউক্লিয়ার টেস্ট নামে প্রথম নিউক্লিয়ার ওয়েপন পরীক্ষা চালায়। এর পরপরই 1970 দশকের 2 দফা প্রধানমন্ত্রী থাকা জুলফিকার আলী ভুট্টোই বোমা তৈরির সিদ্ধান্ত নেন। ভুট্টো ঘোষণা করেন, বোমা শুধু একটি অস্ত্র নয়, এটা আমাদের টিকে থাকার চাবিকাঠি। যে ব্যক্তি সেই চাবি তৈরি করেন, একিউ খান, 1974 সালে তখনও ইউরেনকো নামের একটি কোম্পানির সাব কন্ট্রাক্টর হয়ে আমস্টারডামে কাজ করছিলেন। এই কোম্পানি ইউরোপের পারমাণবিক চুল্লিগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ করত। কাদের খানের হাতে ছিল ইউরেনকোর অত্যন্ত গোপন অংশের প্রবেশাধিকার এবং বিশ্বসেরা সেন্ট্রিফিউজের নকশা, যেগুলো প্রাকৃতিক ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে বোমার জ্বালানিতে পরিণত করে। তিনি পাকিস্তানে ভুট্টোকে একটি হাতে লেখা চিঠিতে জানান, আমি গ্যাস সেন্ট্রিফিউজ ব্যবস্থার উপর অত্যন্ত বিস্তারিত ও বিস্তৃত জ্ঞান অর্জন করেছি এবং এখন পাকিস্তানকে সাহায্য করার অবস্থায় আছি। 1976 সালে জুলাইয়ে কাদের খান রাওয়ালপিন্ডিতে একটি গবেষণাগার স্থাপন করেন। ভারত ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও চীন পাকিস্তানকে সমৃদ্ধ ইউরেনিয়াম, ট্রিটিনিয়াম এবং এমনকি বিজ্ঞানীও সরবরাহ করে। 1979 সালের এপ্রিলে পাকিস্তানের কর্মসূচি ফাঁস হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ইসলামাবাদের জন্য সহায়তা বন্ধ করে দেন। কিন্তু কয়েক মাস পরই সিদ্ধান্ত পাল্টান, কারণ সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালায়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল প্রতিবেশী পাকিস্তানের সহায়তা। 80-র দশকে যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানি পারমাণবিক বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয় এবং কর্মসূচির দিকে চোখ বন্ধ করে রাখে। স্নায়ুযুদ্ধ শেষ হলে 90-এর দশকে যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানের সহায়তা বন্ধ করে দিলে ইসলামাবাদ প্রতিশ্রুতি দেয় তারা নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ রাখবে। তবে পরে কাদের খান প্রকাশ করেন, গোপনে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন চলতেই থাকে। 1998 সালের 11ই মে ভারত প্রথম নিউক্লিয়ার ওয়ারহেড পরীক্ষা চালায়। এরপর একই মাসে বেলুচিস্তানের মরুভূমিতে পাকিস্তান সফলভাবে নিজের পরীক্ষা সম্পন্ন করে। বিশ্বের 7ম পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় পাকিস্তান। কিন্তু এই পুরো সময় জুড়েই কাদের খান আরেকটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক চালাচ্ছিলেন, যার মাধ্যমে ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়াকে প্রযুক্তি ও নকশা সরবরাহ করা হয়। এর আগে 80-র দশকে পর্দার আড়ালে ইরান সরকার পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের কাছে সহায়তা চায়। এই বিষয়ে 2015 সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি বলেন, সমঝোতা হয়েছিল যে পাকিস্তান আমাদের কিছুটা সহায়তা করবে, যেমন ব্যবহৃত প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ সরবরাহ করা এবং কিছু নকশা দেয়া, যাতে আমরা নিজেরাই তা তৈরি করতে পারি। ধীরে ধীরে আমরা কাজ শুরু করি। পাকিস্তানিরা আমাদের 4000 ব্যবহৃত প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ দেয়, সঙ্গে নকশাও। পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের সবচেয়ে তীব্র বিরোধিতা হয়েছিল ইসরায়েলের তরফ থেকে। এরপর 80-র দশকের শুরুতে ইসরায়েল ভারতকে প্রস্তাব দেয়, দুদেশ মিলে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাহুতা পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। সে সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই হামলার অনুমোদনও দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধী পিছিয়ে যান। পাকিস্তান 1986 থেকে 2001 সালের মধ্যে ইরানকে তাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করে, কিন্তু 2003 সালে পুরো নেটওয়ার্ক ভেঙে পড়ে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে গিয়ে কাদের খানের এই গোপন কার্যক্রম ফাঁস করে দেন। তিনি সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 কে জানান, কাদের খান লিবিয়া সরকারের জন্য পারমাণবিক স্থাপনা
তৈরি করছিলেন এবং এইসব স্থাপনা মুরগির খামারের ছদ্মবেশে তৈরি করা হয়েছিল। সুয়েজ খাল দিয়ে পাচারের সময় লিবিয়াগামী যন্ত্রপাতি জব্দ করে সিআইএ। তদন্তকারীরা ইসলামাবাদের এক ড্রাই ক্লিনারের ব্যাগে অস্ত্রের নকশাও খুঁজে পান। ঘটনাটি প্রকাশ্যে এলে যুক্তরাষ্ট্র হতভম্ব হয়ে যায়। এদিকে 2004 সালে কাদের খান স্বীকার করেন তিনি এই পারমাণবিক বিস্তার নেটওয়ার্ক পরিচালনা করতেন। যারা একিউ খানকে কাছ থেকে চিনতেন তারা বলেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন তিনি যা করেছেন তা সঠিক। তার লক্ষ্য ছিল পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ানো। তার এক ঘনিষ্ঠ জনের ভাষায় একটি মুসলিম দেশকে প্রযুক্তি দেয়া কোনো অপরাধ নয়, এটাই ছিল তাদের বিশ্বাস। 2009 সালে কাদের খান বলেন ইরান যদি ক্ষেপণাস্ত্র ছোড়ে তা ভুল, কিন্তু ইসরায়েল তা করলে ঠিক আছে। এই দ্বিচারিতা কেন? আজও পাকিস্তানি একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে।